স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। আজকের পর্বে পথের পাঁচালী উপন্যাস থেকে আপনাদেরকে পাঠ করে শোনাব ৩০ পরিচ্ছেদ। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। অক্রুর সংবাদ, ৩০ পরিচ্ছেদ। দুপুরের পর রানাঘাট স্টেশনে গাড়ি বদল করিতে হইল। অপুর চোখে দুবার কয়লার গুঁড়া পড়া সত্ত্বেও সে গাড়ির জানালা দিয়া মুখ বাড়াইয়া সারা দিনটা বাহিরের দিকে চাহিয়া আছে। স্টেশনে স্টেশনে ওগুলোকে কি বলে? সিগন্যাল? পড়িতেছে উঠিতেছে কেন? গাড়ি যেখানে লাগিতেছে সেখানটা উঁচু মতো ইটের গাঁথা, ঠিক যেন রোয়াকের মতো। তাকে প্ল্যাটফর্ম বলে? কাঠের গায়ে বড় বড় অক্ষরে ইংরাজি ও বাংলাতে সব স্টেশনের নাম লেখা আছে। কুড়ুলগাছি, গোবিন্দপুর, বানপুর। গাড়ি ছাড়িবার সময় ঘণ্টা পড়ে, ঢং 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 ঢং। 4 ঘা। অপু গুনি আছে। একটা বড় লোহার চাকার চারিধারে হাতল পরানো, তাহাই ঘুরাইলে সিগন্যাল পড়ে। কুড়ুলগাছি স্টেশনে অপু লক্ষ্য করিয়া দেখিল। সর্বজয়া এবার লইয়া মোটে 2 বার রেলে চড়িল। আরেকবার সেই কোন কালে, উনি তখন নতুন কাশী হইতে আসিয়া দেশে সংসার পাতিয়াছেন। জ্যৈষ্ঠ মাসে আড়ংঘাটায় যুগল কিশোর ঠাকুর দেখিতে গিয়াছিল। সে কি আজকার কথা? সে খুশির সহিত স্টেশনে স্টেশনে মুখ বাড়াইয়া লোকজনের ওঠানামা লক্ষ্য করিতেছিল। বৌঝিরা উঠিতেছে, কেমন সব চেহারা, কেমন কাপড় চোপড় গহনাপত্র। জগন্নাথপুর স্টেশনে ভালো মুড়ির মোয়া ফিরি করিতেছে দেখিয়া সে ছেলেকে বলিল, অপু, মুড়ির মোয়া খাবি? তুই তো ভালোবাসিস, নেব তোর জন্যে। স্টেশনে টেলিগ্রাফের তারের উপর কি পাখি বসিয়া দোল খাইতেছে। অপু ভালো করিয়া চাহিয়া চাহিয়া আঙুল দিয়া দেখাইয়া বলিল, দেখো মা, কাদের বাড়ির খাঁচা থেকে একটা ময়না পাখি পালিয়ে এসেছে। নৈহাটি স্টেশনে গাড়ি বদলাইয়া গঙ্গার প্রকাণ্ড পুলটার উপর দিয়া যাইবার সময় সূর্য অস্ত যাইতেছিল। সর্বজয়া এক দৃষ্টি চাহিয়াছিল। ওপার হইতে হু হু বাতাস বহিতেছে। গঙ্গার জলে নৌকা দুপারে, কত ভালো ভালো বাড়ি বাগান। এসব দৃশ্য জীবনে সে কখনো দেখে নাই। ছেলেকে দেখাইয়া বলিল, দেখেছিস অপু, একখানা ধোঁয়ার জাহাজ। পরে সে যুক্তকর কপালে ঠেকাইয়া আপন মনে বলিল, মা গঙ্গা, তোমার উপর দিয়ে যাচ্ছি, অপরাধ নিও না মা। কাশিতে গিয়ে ফুল বিল্লিপত্রে তোমায় পুজো করব। অপুকে ভালো রেখো, যে জন্যে যাওয়া তা যেন হয়, সেখানে যেন আশ্রয় হয় মা। আনন্দে পুলকে অনিশ্চিততার রহস্যে তার হৃদয় দুলিতেছিল। এরকম মনোভাব এর আগে সে কখনো অনুভব করে নাই। সুবিধায় হোক অসুবিধায় হোক, অবাধ মুক্ত জীবনের আনন্দ সে পাইল এই প্রথম। তার চিরকালের বাঁশবনের বেড়া ঘেরা ক্ষুদ্র সীমায় বদ্ধ পল্লী জীবনে এরকম সচল দৃশ্যরাজি, এরকম অভিনব গতির বেগ, এত অনিশ্চয়ের পুলকের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় কখনো হয় নাই। যে জীবন চারিধারে পাঁচিল দেওয়াল তুলিয়া আপনাকে আপনি ছোট করিয়া রাখিয়াছিল, তাহা আজ চলিয়াছে, চলিয়াছে, সম্মুখে চলিয়াছে। ওই পশ্চিম আকাশের অস্তমান সূর্যকে লক্ষ্য করিয়া নদ নদী দেশ বিদেশ ডিঙ্গাইয়া ছুটিয়াছে। এই চলিয়া চলার বাস্তবতাকে সে প্রতি হৃদয় দিয়া অনুভব করিতেছিল আজ। এই তো সেদিন 1 বৎসর আগেও নিশ্চিন্দিপুরের বাড়িতে কত রাত্রে শুইয়া সে যখন ভাবিত, সুবিধা হইলে একবার চাকদা কি কালীগঞ্জে গঙ্গা স্নানে যাইবে, তখনই তাহা সম্ভবেরও নিশ্চয়তার বহু বাহিরের জিনিস বলিয়া মনে হইয়াছে। আর আজ ব্যান্ডেল স্টেশনে গাড়ি আসিবার একটু আগে সম্মুখের বড় লাইন দিয়া একখানা বড় গাড়ি হু হু শব্দে ঝড়ের বেগে বাহির হইয়া চলিয়া গেল। অপু বিস্ময়ের সঙ্গে সেদিকে চাহিয়া রহিল। কি আওয়াজ! উহ! ব্যান্ডেল স্টেশনে পৌঁছিয়া তাহারা গাড়ি হইতে নামিল। এদিকে ওদিকে ইঞ্জিন দৌড়িতেছে, বড় বড় মালগাড়িগুলা স্টেশন কাঁপাইয়া
প্রতি 5 মিনিট অন্তর না থামিয়া চলিয়া যাইতেছে, হৈ হৈ শব্দ। এদিকে ইঞ্জিনের সিটির কানে তালা ধরা আওয়াজ, ওদিকে আর একখানা যাত্রী গাড়ি ছাড়িয়া যাইতেছে। গার্ড সবুজ নিশান দুলাইতেছে। সন্ধ্যার সময় স্টেশনের পূর্বে পশ্চিমে লাইনের উপর এত সিগন্যাল ঝাঁকে ঝাঁকে, লাল সবুজ আলো জ্বলিতেছে, রেল, ইঞ্জিন, গাড়ি, লোকজন। একটু রাত্রি হইলে তাহাদের কাশি যাইবার গাড়ি আসিয়া বিকট শব্দে প্ল্যাটফর্মে দাঁড়াইল। বিশাল স্টেশন, বেজায় লোকের ভিড়। সর্বজয়া কেমন দিশেহারা হইয়া গেল। তাড়া খাইয়া অনভ্যস্ত আড়ষ্ট পায়ে পায়ে স্বামীর পিছনে একখানা কামরার দুয়ারে আসিয়া দাঁড়াইতেই হরিহর অতি কষ্টে দুর্জয় ভিড় ঠেলিয়া বেপুথুমানা স্ত্রীকে ও দিশেহারা পুত্রকে কায়ক্লেশে গাড়ির বেঞ্চিতে বসাইয়া দিয়া কুলির সাহায্যে মোট গাঁট উঠাইয়া দিল। ভোরের দিকে সর্বজয়ার তন্দ্রা গেল ছুটিয়া। ট্রেন ঝড়ের বেগে ছুটিয়াছে। মাঠ, মাটি, গাছপালা একাকার করিয়া ছুটিয়াছে। রাত্রের গাড়ি বলিয়া তাহারা সকলে এক গাড়িতেই উঠিয়াছে। হরিহর তাহাকে মেয়ে কামরায় দেয় নাই। গাড়িতে ভিড় আগের চেয়ে কম। এক এক বেঞ্চে এক একজন লম্বা হইয়া শুইয়া ঘুমাইতেছে। উপরের বেঞ্চে একজন কাবুলি নাক ডাকাইতেছে। অপু কখন উঠিয়া হাঁ করিয়া জানালা দিয়া মুখ বাহির করিয়া একদৃষ্টে চাহিয়া আছে। হরিহর জাগিয়া উঠিয়া ছেলেকে বলিল, ওরকম করে বাইরের দিকে তাকিয়ে থেকো না খোকা, এক্ষুনি চোখে কয়লার গুঁড়া পড়বে। কয়লার গুঁড়া তো নিরীহ জিনিস, চোখ দুটা যদি উপড়াইয়া চলিয়াও যায়, তবুও অপুর সাধ্য নাই যে জানালার দিক হইতে এখন সে চোখ ফিরাইয়া লইতে পারে। সে প্রায় সারা রাত্রি ঠায় এইভাবে বসিয়া। বাবা মা তো ঘুমাইতেছিল। সে যে কত কি দেখিয়াছে, কত স্টেশনে গাড়ি দাঁড়ায় নাই, আলো, লোকজন, শুদ্ধ স্টেশনটা হুস করিয়া হাওয়াইবাজির মতো পাশ কাটাইয়া উড়িয়া চলিয়া যাইতেছিল। রাত্রে কখন তাহার একটু তন্দ্রা আসিয়াছিল, হঠাৎ ঘুম ভাঙিয়া যাইতেই সে মুখ বাহির করিয়া দেখিল যে গভীর রাত্রির জ্যোৎস্নায় রেলগাড়িখানা ঝড়ের বেগে একটা কোন নদীর ছোট সাঁকো পার হইতেছে। সামনে খুব উঁচু একটা কালো মতো ঢিবি, ঢিবিটার উপরে অনেক গাছপালা। নদীর জলে জ্যোৎস্না পড়িয়া চিকচিক করিয়া উঠিল। আকাশে সাদা সাদা মেঘ, তারপর সেই ধরনের বড় বড় আরও কয়েকটা ঢিবি, আরও সেই রকম গাছপালা। তাহার পর একটা বড় স্টেশন, লোকজন, আলো, পাশের লাইনে একখানা গাড়ি আসিয়া দাঁড়াইয়াছিল। একজন পানওয়ালার সঙ্গে একটা লোকের যা ঝগড়া হইয়া গেল। স্টেশনে একটা বড় ঘড়ি ছিল। সে তাহার মাস্টারমশাই নীরেনবাবুর কাছে ঘড়ি দেখিতে শিখিয়াছিল। গুনিয়া গুনিয়া দেখিল রাত্রি 3:22 হইয়াছে। তারপর আবার গাড়ি ছাড়িল। আবার কত গাছ, আবার সেই ধরনের উঁচু উঁচু ঢিবি। অনেক সময় রেলের রাস্তার দুধারেই সেই রকম ঢিবি। গাড়িতে সবাই ঘুমাইতেছে। ইহারা যদি কিছু দেখিবে না, তবে রেলগাড়ি চড়িয়াছে যে কেন? কাহাকে সে জিজ্ঞাসা করে যে অত ঢিবি কিসের? এক একবার সে জানালা দিয়া মুখ বাড়াইয়া ঝুঁকিয়া মাটির দিকে চাহিয়া নিরূপণ করিবার চেষ্টা করিতেছিল গাড়িখানা কত জোরে যাইতেছে। চুল বাতাসে উড়িয়া মুখে পড়ে, মাটি দেখা যায় না, যেন কে মাটির গায়ে কতকগুলি সরল রেখা টানিয়া চলিয়াছে। উহ, রেলগাড়ি কি জোরে যায়! কৌতূহলে উত্তেজনায় সে একবার এদিকের জানালায় একবার ওদিকের জানালায় মুখ বাড়াইয়া দেখিতেছিল। মাঝে মাঝে পূর্ব দিকে দ্রুত বিলীয়মান অস্পষ্ট জ্যোৎস্না ভরা মাঠের দিকে চাহিয়া চাহিয়া তাহার মনে হইতেছিল কত দূরে তাহারা আসিয়াছে। এসব কোন দেশের উঁচু নিচু মাঠ দিয়া তাহারা চলিয়াছে। সকালের দিকে সে আবার একটু ঘুমাইয়া পড়িয়াছিল। একটা প্রকাণ্ড স্টেশনে সশব্দে গাড়ি আসিয়া দাঁড়াইতেই তাহার তন্দ্রা ছুটিয়া গেল। প্ল্যাটফর্মের পাথরের ফলকে নাম লেখা আছে পাটনা সিটি। তাহার পর কত স্টেশনে চলিয়া গেল, কি বড় বড় পুল। গাড়ি চলিয়াছে চলিয়াছে, মনে হয় বুঝি পুলটা শেষ হইবে না। কত ধরনের সিগন্যাল, কত কলকারখানা,
একটা কোন স্টেশনের ঘরের মধ্যে একটা লোহার থামের গায়ে চোং লাগানো মতো, তাহারই মধ্যে মুখ দিয়া একজন রেলের বাবু কি কথা কহিতেছি। প্রাইভেট নম্বর? হ্যাঁ, আচ্ছা, 69, 69, হ্যাঁ, 69, 6-এর পিঠে 9, হ্যাঁ হ্যাঁ। সে অবাক হইয়া বাবাকে জিজ্ঞাসা করিল, ও কি কল বাবা, ওর মধ্যে মুখ দিয়ে ওরকম বলছে কেন? তখন বেলা খুব পড়িয়া গিয়াছে। এমন সময় হরিহর বলিল, এইবার আমরা কাশী পৌঁছে যাব। বাঁ দিকে চেয়ে থেকো, গঙ্গার পুলের উপর গাড়ি উঠলেই কাশী দেখা যাবে। অপু একটা কথা অনেকক্ষণ ধরিয়া ভাবিতেছিল। আজ সে সারা পথ টেলিগ্রাফের তার ও খুঁটি দেখিতে দেখিতে আসিতেছে। সেই একটিবার ছাড়া এমন করিয়া এর আগে কখনো দেখে নাই জীবনে। এইবার যদি সে রেল রেল খেলার সুযোগ পায়, তখনই সে ওই ধরনের তারের খুঁটি বসাইবে। কি ভুলটাই করিত আগে। যেখানে যাইতেছে সেখানকার বনে গুলঞ্চ লতা পাওয়া যায় তো। দিন 15 কাটিয়া গিয়াছে। বাঁশফটকা গলির একখানা মাঝারি গোছের তেতলা বাড়ির একতলায় হরিহর বাসা লইয়া আছে। কোনো পূর্বপরিচিত লোকের সন্ধান সে মিলাইতে পারে নাই। আগে যাহারা যেসব জায়গায় ছিল, এখন সেসব স্থানে তাহাদের সন্ধান কেহ দিতে পারে না। কেবল বিশ্বেশ্বরের গলির পুরাতন হালুইকর রামগোপাল সাহু এখনো বাঁচিয়া আছে। বাড়ির ওপরের তলায় একজন পাঞ্জাবি সপরিবারে থাকে, মাঝের তলায় এক বাঙালি ব্যবসায়ী থাকে। বাইরের ঘরটা তাঁর দোকান ও গুদাম। আশেপাশের 2-3 ঘরে তাঁর রন্ধন ও শয়নঘর। এ 5-6 দিনে সর্বজয়া নিকটবর্তী সকল জায়গা স্বামীর সঙ্গে ঘুরিয়া ঘুরিয়া দেখিয়াছে। স্বপ্নেও কখনো সে এমন দৃশ্যের কল্পনা করে নাই। এমন মন্দির, এমন ঠাকুর দেবতা, এত ঘরবাড়ি। আড়ংঘাটার যুগল কিশোরের মন্দির এতদিন তাহার কাছে স্থাপত্য শিল্পের চরম উৎকর্ষের নিদর্শন জানা ছিল, কিন্তু বিশ্বনাথের মন্দির, অন্নপূর্ণার মন্দির, দশাশ্বমেধ ঘাটের উপরকার লাল পাথরের মন্দিরগুলা। মধ্যে একদিন সে পাঞ্জাবি ভদ্রলোকটির স্ত্রীর সঙ্গে রাত্রে বিশ্বনাথের আরতি দেখিতে গিয়াছিল। সে যে কি ব্যাপার তাহা সে মুখে বলিতে পারে না। ধূপধুনার ধোঁয়ায় মন্দির অন্ধকার হইয়া গেল। 7-8 জন পূজারী একসঙ্গে মন্ত্র পড়িতে লাগিল। কি ভিড়, কি জাঁকজমক! কত বড় ঘরের মেয়েরা দেখিতে আসিয়াছিল। তাহাদের বেশভূষারই বা কি বাহার! কোথাকার একজন রানী আসিয়াছিলেন, সঙ্গে 4-5 জন চাকরানী। দামি বারাণসী শাড়ি পরনি, সোনার কলকা বসানো আঁচলটা আরতির পঞ্চপ্রদীপের আলোয় আগুনের মতো জ্বলিতেছিল। কি টানা ডাগর চোখ, কি ভুরু, কি মুখশ্রী! সত্যিকার রানী সে কখনো দেখে নাই, গল্পেই শুনিয়াছে। হাঁ, রানীর মতো রূপ বটে। তাহাকে বেশিক্ষণ ধরিয়া দেখিয়াছে। কি ঠাকুরের আরতি বেশিক্ষণ দেখিয়াছে তাহা সে জানে না। ঠাকুর দেবতার মন্দির ছাড়া এক একখানা বসত বাড়িই বা কি! দুর্গোৎসবের নিমন্ত্রণে নিশ্চিন্দিপুরের গাঙ্গুলি বাড়ি গিয়া সে গাঙ্গুলিদের নাটমন্দির, দোমহলা বাড়ি, বাঁধানো পুকুর ঘাট দেখিয়া মনে মনে কত ঈর্ষান্বিত হইত। মনে আছে একবার দুর্গাকে বলিয়াছিল, দেখেছিস বড় লোকের বাড়ি ঘরের কি লক্ষ্মী ছিঁড়ি! এখন সে যেসব বাড়ি রাস্তার দুধারে দেখিতেছে, তাহার কাছে গাঙ্গুলি বাড়ি। এত গাড়ি ঘোড়া একসঙ্গে যাইতে কখনো সে দেখে নাই। গাড়ি বা কত ধরনের! আসিবার দিন রানাঘাটে, নৈহাটিতে সে ঘোড়ার গাড়ি দেখিয়াছে বটে, কিন্তু এত ধরনের গাড়ি সে আগে কখনো দেখে নাই। 2 চাকার গাড়িই যে কত যায়! তাহার তো ইচ্ছা করে পথের ধারে দাঁড়াইয়া দুদণ্ড এইসব দেখে, কিন্তু পাঞ্জাবি স্ত্রীলোকটি সঙ্গে থাকে বলিয়া লজ্জায় পারে না। অপু তো একেবারে অবাক হইয়া গিয়াছে। এরকম কাণ্ডকারখানা সে কখনো কল্পনায় আনিতে পারে নাই। তাদের বাসা হইতে দশাশ্বমেধ ঘাট বেশি দূর নয়। রোজ বিকালে সে সেখানে বেড়াইতে যায়। রোজই যেন চড়কের মেলা লাগিয়াই আছে। এখানে গান হইতেছে, ওখানে কথা হইতেছে, ওদিকে কে একজন রামায়ণ পড়িতেছে, লোকজনের ভিড়, হাসিমুখ, উৎসব।
অপু সেখানে শুধু ঘুরিয়া ঘুরিয়া বেড়াইয়া দেখে, আর সন্ধ্যার পর বাড়ি আসিয়া মহা উৎসাহে গল্প করে। কাহাদের চাকর একটি ছোট ছেলেকে কোমরে দড়ি বাঁধিয়া রোজ বেড়াইতে আনে। অপু ভাব করিয়াছে তার নাম পল্টু। ভালো কথা কহিতে জানে না, ভারী চঞ্চল, তাই পাছে হারাইয়া যায় বলিয়া বাড়ির লোকেদের এই জেল কয়েদের মতো ব্যবস্থা। অপু হাসিয়া খুন। চাকরকে অনুরোধ করিয়াছিল, কিন্তু সে ভয়ে দড়ি খুলিতে চাহে না। বন্দি নিতান্ত ক্ষুদ্র অবোধ, এ ধরনের ব্যবহার যে প্রতিবাদযোগ্য সে জ্ঞানই তাহার নাই। আসিলে সর্বজয়া রোজ তাহাকে বকে, একলা একলা ওরকম যাস কেন? শহর বাজার জায়গা, যদি রাস্তা হারিয়ে ফেলিস। মায়ের আশঙ্কা যে সম্পূর্ণ ভিত্তিহীন এ কথা সে মাকে হাত নাড়িয়া দুবেলা অধ্যাবসায় সহকারে বোঝায়। কাশীতে আসিয়া হরিহরের আয়ও বাড়িল। কয়েক স্থানে হাঁটাহাঁটি করিয়া সে কয়েকটি মন্দিরে নিত্য পুরাণ পাঠের কার্য জোগাড় করিল। তাহা ছাড়া একদিন সর্বজয়া স্বামীকে বলিল, দশাশ্বমেধ ঘাটে রোজ বিকেলে পুঁথি নিয়ে বসো না কেন? কত ফিকিরে লোক পয়সা আনে, তোমার কেবল বসে বসে পরামর্শ আঁটা। স্ত্রীর তাড়া খাইয়া হরিহর কাশীখণ্ডের পুঁথি লইয়া বৈকালে দশাশ্বমেধ ঘাটে বসে। পুরাণ পাঠ করা তাহার কিছু নতুন ব্যবসা নহে। দেশে শিষ্যবাড়ি গিয়া কত ব্রত পার্বণ উপলক্ষে সে এ কাজ করিয়াছে। পুঁথি খুলিয়া সুস্বরে সে বন্দনাগান শুরু করে। বাহার পিরাভিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং স্মিত শুভগা মুখং সাধরে নস্ত বেনুং ব্রহ্ম গোপাল বেশং। ভিড় মন্দ হয় না। বাসায় ফিরিয়া বালির কাগজে কি লেখে। স্ত্রীকে বলে, শুধু শ্লোক পড়ে গেলে কেউ শুনতে চায় না। ওই বাঙাল কথকটার ওখানে আমার চেয়ে বেশি ভিড় হয়। ভেবেছি গোটা কত পালা লিখব। গান থাকবে, কথা কথার মতোও থাকবে, নইলে লোক জমে না। বাঙালটার সঙ্গে পরশু আলাপ হলো। দেবনাগরী অক্ষর পরিচয় নেই, শুধু ছড়া কেটে মেয়ে ভুলিয়ে পয়সা নেয়। আমার রেকাবি কুড়িয়ে 6 আনা 8 আনা, আর ওর 1 টাকার কম নয়। শুনবে একটু কেমন লিখছি? খানিকটা সে পড়িয়া শোনায়, বলে, ওই কথকের পুঁথি দেখে বনের বর্ণনাটা লিখে নেব ভেবেছি। তা কি দেবে? তুমি কোনখানটায় বসে কথা বলো বলো তো, একদিন শুনতে যেতে হবে। যেও না, ষষ্ঠীর মন্দিরের নিচেই বসি, কালই যেও। নূতন পালাটা বলবো, কাল একাদশী আছে, দিনটা ভালো। আসবার সময় বিশ্বেশ্বরের গলির দোকান থেকে 4 পয়সার পান ফলের জিলিপি এনো দেখি অপুর জন্যে। সেদিন ওপরের খোট্টা বউ কি পুজো করে আমায় ডেকে নিয়ে গিয়ে জল খেতে দিলে, বললে পান ফলের জিলিপি বিশ্বেশ্বরের গলিতে পাওয়া যায়। খেতে গিয়ে ভাবলাম অপু জিলিপি খেতে বড় ভালোবাসে, তা জল খেতে দিয়েছে, আমি আর কি বলে নিয়ে আসি। এনো দেখি আজ 4 পয়সার। কয়েকদিন ধরিয়া হরিহরের কথকতা শুনিতে বেশ ভিড় হইতেছে। একখানা বড় বারকোষে করিয়া নারদঘাটের কালীবাড়ির ঝি বড় একটা সিধা আনিয়া অপুদের দাওয়াই নামাইল। সর্বজয়া হাসি মুখে বলিল, আজ বুঝি বাড়ির পুজো? উনি বাড়ি আসছেন দেখলে? হাজি। চলিয়া গেলে ছেলেকে ডাকিয়া বলিল, এদিকে আয় অপু, এই দেখ তোর সেই নারকেলের ফোঁপল, তুই ভালোবাসিস। কিশমিশ কলা কত বড় বড় আম দেখেছিস, আয় খাবি, দেই বস এখানে। উৎসাহ পাইয়া হরিহর পুরাতন খাতাপত্রের তারা আবার বাহির করে। সর্বজয়া বলে, ধ্রুব চরিত্র শুনতে শুনতে লোকের কান যে ঝালাপালা হলো। নতুন একটা কিছু ধরো না। সারা সকাল ও দুপুর বসিয়া হরিহর এক মনে জড়ভরতের উপাখ্যানকে কথকতার পালার আকারে লিখিয়া শেষ করে। মনে পড়ে এই কাশীতেই বসিয়া আজ 22 বৎসর পূর্বে যখন সে গীতগোবিন্দের পদ্যানুবাদ করে, তখন তাহার বয়স ছিল 24 বৎসর। দেশে গিয়া জীবনের উদ্দেশ্য যেন নিজের কাছে আরও পরিস্ফুট হইয়া উঠিল। কাশীতে এত ছিল না। দেশে ফিরিয়া চারিধারে দাশুরায়ের গান, দেওয়ানজির গান, গোবিন্দ অধিকারীর সুখসারীর দ্বন্দ্ব, লোকাধোপার দলের মতিজুরির গানের বিস্তৃত প্রচলন ও পসার তাহার মনে একটা নতুন ধরনের প্রভাব বিস্তার করিল। রাত্রে স্ত্রীর কাছে গল্প করিত, বাজারের বারোয়ারিতে কবির গান হচ্ছে বুঝলে, বসে বসে শুনলাম বুঝলে, সোজা পথ সব, কিছুই না।
রও না, সংসারটা একটু গুছিয়ে নিয়ে বসি ভালো হয়ে, নতুন ধরনের পালা বাঁধব। এরা সকলে গায় সেই সব মান্ধাতা আমলের পদ। রাজুকে তাই কাল বলছিলাম। অনেক রাত্রে উঠিয়া এক একদিন হরিহর বাহিরে দাওয়ায় বসিয়া কি ভাবিত। অনির্দিষ্ট কোন আনন্দে তাহার মন যেন পালকের মতো হালকা হইয়া উঠিত। কি উজ্জ্বল ভবিষ্যৎ তাহার সম্মুখে। ঝাড়লণ্ঠনের আলো দোলানো বড় আসরে সে দেখিতে পায়। দেশে দেশে গ্রামে গ্রামে তাহার ছড়া গান, শ্যামাসঙ্গীত পদ রাত্রির পর রাত্রি ধরিয়া গাওনা হইতেছে। কত দূর দূরান্তর হইতে মাঠ ঘাট ভাঙিয়া লোক খাবারের পুঁটুলি বাঁধিয়া আনিয়া বসিয়া আছে শুনিতে। দলের অধিকারীর তাহার বাড়ি আসিয়া সাধিয়া পালা চাহিয়া লইয়া গিয়াছে। বাহ, ভারী চমৎকার তো। কার বাঁধা ছড়া? কবির গুরু ঠাকুর হুরু? হুরু ঠাকুরের? না, নিশ্চিন্দিপুরের হরিহর রায় মহাশয়ের। এই দশাশ্বমেধ ঘাটি বসিয়া তো 22 বৎসর পূর্বে মনে মনে কত ভাঙাগড়া করিয়াছে। তারপর কবে সে সব ধীরে ধীরে ভুলিয়া গেল। কবে ধীরে ধীরে নূতন খাতাপত্রে তারা বাক্সের অনাদৃত গুপ্তকোণ আশ্রয় করিয়া দিনের আলো হইতে মুখ লুকাইয়া রহিল। যৌবনের স্বপ্নজাল জীবন মধ্যাহ্নে কুয়াশার মতো দিগন্তে মিলাইয়া গেল। হারানো যৌবনের দিকে চাহিয়া দেখিলে বুকের মধ্যে কেমন করিয়া ওঠে। কত কথা মনে পড়ে। জীবনের সে সব দিনকে আর একটি বারও ফেরানো যায় না। দশাশ্বমেধ ঘাটে অনেক ছেলের সঙ্গে অপুর ভাব হইয়াছে, কিন্তু এখানে তাহার বয়সী সব ছেলেই স্কুলে পড়ে। সেই কেবল এখানে স্কুলে পড়ে নাই। নিশ্চিন্দিপুরে মাছ ধরিয়া ও নৌকায় বেড়াইয়া দিন কাটানো চলিত বটে, কিন্তু এখানে সমবয়সীদের কাছে কিছু পড়ে না, বলিতে লজ্জা করে। তাহা ছাড়া দশাশ্বমেধ ঘাটে যেসব ছেলের সঙ্গে তাহার ভাব হইয়াছে সবাই অবস্থাপন্ন ঘরের ছেলে। পল্টুর দাদা একদিন কথায় কথায় বলিয়াছিল যে তাহার বাবাকে খুব বিদেশে বেড়াইতে হয়। অপু বলিয়াছিল, কেন, তোমাদের বুঝি খুব শিষ্য বাড়ি আছে? পল্টুর দাদা আশ্চর্য হইয়া বলিল, শিষ্য বাড়ি কিসের ভাই? অপু সদুত্তর দিবার পূর্বেই সে বলিল, আমার বাবা কন্ট্রাক্টরি করেন কি না, তাছাড়া কাঁথিতে ছোট জমিদারি আছে, তবে আজকাল কিস্তি দিয়ে কেই বা থাকে। এক একদিন বৈকালে অপু দশাশ্বমেধ ঘাটে বেড়াইতে গিয়া বাবার মুখে পুরাণ পাঠ শোনে। হরিণ শিশু সাপদ কর্তৃক নিহিত হইলে হরিণ বালকের স্নেহাসক্ত রাজস্বী, ভরতের করুণ বিরহ বেদনা ও পরিশেষে তাহার মৃত্যুর কাহিনী ষষ্ঠী মন্দিরে পৈঠার উপর বসিয়া এক মনে শুনিতে শুনিতে তাহার চোখে জল আসে। এদিকে আবার যখন সিন্ধু সৌবীরের রাজা রুহুগণ তাহার স্বরূপ না জানিয়া ব্রহ্মর্ষি ভরতকে শিবিকাবাহক নিযুক্ত করেন, তখন হইতে কৌতূহলে উৎকণ্ঠায় তাহার বুক দুরু দুরু করে। মনে হয় এইবার একটা কিছু ঘটিবে, ঠিক ঘটিবে। কথকতার শেষ পূরবী সুরের আরশি বচনটি তাহার ভারী ভালো লাগে। কালে বর্ষত পর্জনং পৃথিবী শস্যশালিনী লোকাঃ সন্তু নিরাময়া। সন্ধ্যার দিকে মন্দিরে মন্দিরে শঙ্খঘণ্টার ধ্বনির সঙ্গে অস্তসূর্যের রাঙা আভা ও পূরবীর মূর্ছনার সঙ্গে হরিণ বালকের বিয়োগ বেদনাতুর রাজস্বীর ব্যথা যেন মিশাইয়া থাকে। বাড়িতে কাগজ কলম বাবার কাছে লইয়া গিয়া বলে, আমায় লিখে দাও না বাবা, ওই যে তুমি গাও কালে বর্ষত পর্জনং। হরিহর খুশি হইয়া বলে, তুই বুঝি শুনিস খোকা? আমি তো রোজই থাকি। তুমি কাল যখন ভরতের মা মারা যাওয়ার কথা বলছিলে, আমি তখন তো তোমার পিছন দিকে বসে ষষ্ঠীর মন্দিরের ধাপে। তোর কি রকম লাগে, ভালো লাগে? খুব। আমি তো রোজ রোজ শুনি। অপু কিন্তু একটা কথা লুকায়। যেদিন তাহার সঙ্গীরা থাকে সেদিন কিন্তু বাবার দিকে সে যায় না। সেদিন বাবার নিকট দিয়া যাইতেছিল, তাহার বাবা দেখিতে পাইয়া ডাকিল, খোকা, ও খোকা। তাহার সঙ্গের বন্ধুটি বলিল, তোমাকে চেনে নাকি? অপু শুধু ঘাড় নাড়িয়া জানায়, হাঁ, সে বাবার কাছে আসে নাই সেদিন। তাহার বাবা ঘাটে কথকতা করিতেছে, এ কথা বন্ধুরা পাছে টের পায়।
সে পল্টুর দাদা ছাড়া অন্য বন্ধুদের কাছে গল্প করিয়াছে। কাশীতে তাহাদের বাড়ি আছে, তাহারা কাশীতে হাওয়া বদলাইতে আসিয়াছে। দেশে খুব বড় বড় বাড়ি, তাহার বাবা কন্ট্রাক্টরি করেন, তাছাড়া দেশে জমিদারিও আছে। শেষে বলে, কিন্তু জমিদারি থাকলে কি হবে, কিস্তি দিয়ে কেই বা থাকে। তাহার বন্ধুদের বয়স তাহার অপেক্ষা খুব বেশি নয় বলিয়াই বোধহয় তাহার বর্ণিত গল্পের সঙ্গে তাহার পোশাক পরিচ্ছদের অসঙ্গতি ধরা পড়ে না। বিশেষত তাহার সুন্দর মুখের গুণে সব মানাইয়া যায়। পূর্ণিমার দিন কথক ঠাকুরের ওখানে বেশ ভিড় হইল। সন্ধ্যার পর হরিহর কথা শেষ করিয়া ঘাটের রানায় বসিয়া বিশ্রাম করিতেছে। কথক ঠাকুর জলে হাত মুখ ধুইতে নামিল। হরিহরকে দেখিয়া বলিল, এই যে আপনিও আছেন, দেখলেন তো কাণ্ড। পূর্ণিমের দিনটা, বলি আজ দিনটা ভালো আছে, বামন ভিক্ষে লাগাই। মাসে মাসে এই কাশিতে বামন ভিক্ষা হলে পরে 15 সের আধমন করে চাল পড়ত। আজকাল মশাই মহা বামন ভিক্ষেতেও লোকে আর ভেজে না, চালের তো একটা দানাও না। এদিকে শিকে 5 হবে, তার মধ্যে আবার 2 অচল দোয়ানি। মশাইয়ের শিক্ষা কোথায়? শিক্ষা তো ছিল এই কাশীতেই অনেক দিন আগে, তবে এতদিন দেশেই ছিলাম, এইবার এখানে এসে বাসা করে আছি। মশাইয়ের বাসা কি নিকটে? একটু চা খাওয়াতে পারেন? কদিন থেকে ভাবছি একটু চা খাবো। এই দেখুন না, চাদরের মুড়োয় চা বেঁধে নিয়ে ঘুরি। বলি না হয় কোনো হালুই করের দোকানে একটু গরম জল করি গে, গলা বসে গিয়েছে। একটু লোন চা খেলে গলাটা। হ্যাঁ হ্যাঁ, আসুন না, এই তো নিকটেই আমার বাসা, চলুন না। কথককে লইয়া হরিহর বাড়ি আসিল। চা খাওয়ার পাট কোনো কালেই নাই। কড়ায় জল গরম করিয়া চা তৈরি হইল। অপু কাঁসার গ্লাসে চা ও রেকাবিতে কিছু খাবার কথকের সামনে লইয়া আসিল। খাবার দেখিয়া কথক ঠাকুর ভারী খুশি হইল। খাবারের আশা সে করে নাই। এটি ছেলে বুঝি? বাহ, বেশ ছেলে তো আপনার, ভারী সুন্দর দেখতে। বাহ, এসো এসো বাবা, থাক থাক, কল্যাণ হোক। লোন চা করিয়েছেন তো মশাই দেখি? হরিহর বলিল, আপনার কি ছেলেপিলে সব এখানেই? সংসারই নেই তো ছেলেপিলে। 10 বিঘে জমিও বেরিয়ে গেল, অথচ মূলেও হাভাত। জমি ক বিঘে যদি আজ থাকতো তো আজ কি এত দূরে আসি? আপনিও যেমন। এইসব কি আর দেশ মশাই? বিশ্বেশ্বর অবশ্যই মাথায় থাকুন। এমন শীতকাল যাচ্ছে মশাই, না একটু খেজুর রস, না একটু গুড় পাটালি। আমার নিজের মশাই 2 কুড়ি খেজুর গাছ। মশাইয়ের দেশটা কোথায়? সাতক্ষীরের সন্নিকট বাদুরের শীতলকাঠি জানেন? শীতলকাঠির চক্কত্তিরা খুব ঘরানা। হরিহর তামাক সাজিয়া নিজে কয়েক টান দিয়া কথক ঠাকুরের হাতে দিয়া বলিল, খান। কিছু না মশাই, ফাগুন মাসের দিকে তো যাই, একটা বাগান আছে, দিয়ে আসি বিক্রি করে। আমরা আবার সত্রেও কি না, তা জমি 10 বিঘে ছিল, তাই বন্ধক দিয়ে পণ জোগাড় করলাম, বিয়েও করলাম। মশাই 10 বছর ঘর করলাম, হলো কি জানেন? সন্ধ্যাবেলা রান্নাঘরের চাল থেকে কুমড়ো কাটতে গিয়েছে, ছিল মশাই সেখানে সাপ আমার জন্যে তৈরি হয়ে। হাতে দিয়েছে কামড়ে, আমি আবার নেই সেদিন বাড়ি। কেই বা বদ্যি কবরেজ দেখিয়েছে, কেই বা করেছে। পাটুলির ঘাট পার হচ্ছে, গাঁয়ের মহেশ সাধুকা ওপার থেকে আসছে, আমায় বলে, শিগগিরই বাড়ি যান মশাই, আপনার বাড়ি বড় বিপদ। কি বিপদ? তা বলে না। বাড়ি পৌঁছে দেখি আগের রাত্রিতেই বউ তো গিয়েছে মরে। এই গেল ব্যাপার মশাই, জমিকে জমি গেল, এদিকেও। সেই থেকে বলি যাই, দেশে থেকে আর কি বা হবে, কোত্থেকে পাবো 300-400 টাকা যে আবার বিয়ে করব? যাই বিশ্বনাথের ওখানে, অন্য কষ্টটা তো হবে না। আজ বছর 8 হয়ে গেল। এক খুড়তুতো ভাই আছে, জমি জমা সামান্য যা একটু আছে দখল করে বসে আছে। বলে, তোমার ভাগ নেই। বেশ বাপু, নেই তো নেই, গোলমালের মধ্যে কখনো আমি যাব না, করগে যা দখল। উঠি মশাই, আপনার এখানে বেশ চা খাওয়া গেল। আপনার ছেলেটি কোথায় গেল? বেশ ছেলে, খাসা ছেলে। পুরানো চামড়ায় তালি দেওয়া ক্যাম্বিসের জুতা জোড়াটা ছাড়িয়া লইয়া কথক ঠাকুর পায়ে দিয়া দরজার কাছে আসিল। যাইতে যাইতে বলিল, কালও লাগাবো বামন ভিক্ষে, দেখি কি হয়।